আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা থাকবে, অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম 6টা অধ্যায়। তো আমরা গত 2টা পর্বে প্রথম 2টো অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমরা মূলত তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং চতুর্থ অধ্যায়ের কয়েকটা কাজ দেখব। তো সবাই পর্বটা দেখো, আশা করি বেশ কিছু বিষয় জানতে পারবে এবং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া পরীক্ষা আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো এই ভিডিওগুলো ভালো করে দেখবে, আশা করি পরীক্ষায় খুব সুন্দরভাবে সব কিছু লিখতে পারবে। তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে দেখবে যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্টটা রয়েছে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে, এখানে গেলে দেখবে প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে আর অধ্যায় ভিত্তিক কিছু সাজেশনও দেওয়া আছে। তো এগুলো পড়ে তোমরা পরীক্ষার জন্য কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। প্রথম অধ্যায় নানা পরিচয় আমি, দ্বিতীয় অধ্যায় সক্রিয় নাগরিক ক্লাব, এই দুটো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখবো এই দুটো অধ্যায়, ইতিহাস জানার উপায় আর বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। ঠিক আছে, দেখো প্রশ্ন একে আমরা রেখেছি একটা দলগত কাজ। দলগত আলোচনা করে ট্রাফিক নিয়ম সম্পর্কে লিখো। ট্রাফিক নিয়ম নির্দেশনা বলতে ট্রাফিক চলার একটি নির্দিষ্ট নিয়ম নীতিকে বোঝায়, যা অনুসারে কোনো নির্দিষ্ট অঞ্চলের সকল যানবাহন চলাচল করে। সাধারণত দুই ধরনের ট্রাফিক পদ্ধতি লক্ষ্য করা যায়, একটি হলো ডান দিকগামী এবং অপরটি হলো বাম দিকগামী। এটা অত্যাবশ্যকীয় যে যানবাহনগুলো ট্রাফিক চলার নিয়ম নীতিগুলো মেনে চলে। একটি সমীক্ষায় দেখা গেছে যে পৃথিবীর মোট জনসংখ্যার 2/3 163টি দেশ এবং অঞ্চল ডান দিকের আরএসটি ট্রাফিক পদ্ধতি মেনে চলে, বাকি 76টি দেশ এবং অঞ্চল বাম দিকের এলএসটি ট্রাফিক পদ্ধতি মেনে চলে। অনেক দেশ আবার সড়ক পথে একরকম এবং নদী ও সমুদ্র পথে অন্যরকম পদ্ধতি অনুসরণ করে। সাধারণ সি কলিশন এড়ানোর জন্য অনেক দেশে সমুদ্র পথে ডান দিকে ট্রাফিক পদ্ধতি অনুসরণ করা হয়, আন্তর্জাতিক নিয়মও তাই। একই ব্যাপার আকাশপথের ক্ষেত্রেও। আবার অনেক দেশে যানবাহন ডান দিকগামী হলেও রেল বাম দিকের হয়, অথবা যান চলাচল বাম দিকগামী হলে রেল চলাচল ডান দিকগামী হয়। চায়না এই পদ্ধতি অনুসরণ করে, তবে এখনও বেশিরভাগ দেশে বাম দিকগামী ট্রাফিক পদ্ধতি বেশি সমাদিত, কারণ মানুষ যখন চলাচল করে তখন তাদের মস্তিষ্কের ডান ভাগ বেশি সচল থাকে, তাই বাম দিকে ট্রাফিক চলাচলই বেশি নিরাপদ। বাংলাদেশে গাড়ি চালানোর দিকই হচ্ছে বাম দিক। ট্রাফিক সংকেত 3 প্রকার হয়ে থাকে। 1. বাহুর সংকেত। পুলিশ কর্মকর্তা, ট্রাফিক নিয়ন্ত্রণকারী ব্যক্তি, ড্রাইভার এবং যানবাহন স্ট্যান্ডার্ড এজেন্সি অফিসার এবং ট্রাফিক অফিসার প্রমুখ অনুমোদিত ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত সংকেতকে বলা হয় বাহুর সংকেত। 2. আলোর সংকেত। ট্রাফিক লাইট সিগন্যাল বা আলোর সংকেত হিসাবে ব্যবহার করা হয় লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল। যদি লাল বাতি জ্বলে তাহলে গাড়ি থামে, হলুদ বাতি জ্বললে গাড়ি অপেক্ষা করে আর সবুজ বাতি জ্বললে গাড়ি এগিয়ে চলে। অর্থাৎ লাল বাতি জ্বললে গাড়িকে থামুন লাইন, এর পেছনে থামিয়ে অপেক্ষা করতে হবে। সবুজ বাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে গাড়িকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে। 3. শব্দ সংকেত, শব্দ ব্যবহার করা হয়। তারপর 2 নম্বর প্রশ্নে রেখেছি আমরা একটা একক কাজ, ট্রাফিক নিয়মের সাইন বা চিহ্ন প্রতীকগুলোর পরিচিতি লেখো। দেখো ট্রাফিক নিয়মের সাইন মূলত 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে বাধ্যতামূলক সাইন, আরেকটা হচ্ছে সতর্কতামূলক সাইন, আরেকটা হচ্ছে তথ্যমূলক সাইন। বাধ্যতামূলক সাইন কি দেখব, নিচে হচ্ছে সাইনসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। যে সাইনসমূহ রাস্তায় চলাচলের সময় অবশ্যই মানতে হবে সেটাই হচ্ছে বাধ্যতামূলক সাইন। বাধ্যতামূলক সাইন হচ্ছে 2 প্রকার, যথা বাধ্যতামূলক হাবাচক চিহ্ন, বাধ্যতামূলক নাবাচক চিহ্ন। এই সাইনসমূহ সাধারণত গোলাকার বৃত্তের মধ্যে থাকে। বাধ্যতামূলক সাইন যেহেতু 2 প্রকার, তাই বাধ্যতামূলক নাবাচক সাইনসমূহ লাল বৃত্তের মধ্যে থাকে এবং হাবাচক সাইনসমূহ গোল বৃত্তের মধ্যে সম্পূরক চিহ্নসমূহ থাকে। রাস্তায় নাবাচক চিহ্ন থাকলে অবশ্যই সেটা করা যাবে না, যেমন ডানে বা বামে মোড় নিষেধ, হর্ন বাজানো নিষেধ, পথচারী পারাপার নিষেধ, পার্কিং ও ওভারটেকিং নিষেধ, সর্বোচ্চ গতিসীমা ও সর্বোচ্চ ওজন সীমা ইত্যাদি। আর হাবাচক চিহ্নসমূহ ডানে বামে মোড়, উভয় দিকে যাওয়ার নির্দেশনা ও জাতীয় গতিসীমা প্রযোজ্য লাইন। অবশ্যই আমাদের রাস্তায় চলাচলের সময় সকলকে বাধ্যতামূলক হাবাচক এবং নাবাচক সাইনসমূহ মেনে চলতে হবে। 2. সতর্কতামূলক সাইন। সতর্কতামূলক সাইন আমাদের রাস্তায় চলাচলের বিভিন্ন প্রকার সতর্কতা নির্দেশনা দিয়ে থাকে, যেমন ডান দিক থেকে আগত রাস্তা প্রধান সড়কে মিলিত হয়েছে, সেক্ষেত্রে চালককে অবশ্যই তার গাড়ির গতি কমিয়ে ডান পাশের রাস্তায় আগত যানবাহনকে আগে যেতে দিতে হবে। এছাড়াও টি জংশন, সামনে আঁকাবাঁকা রাস্তা, চৌরাস্তা, সামনে বাজার, স্কুল,
গতিরোধক, জেব্রা ক্রসিং ও ট্রাফিক আলোর সংকেত ইত্যাদি আমাদেরকে সতর্কতা নির্দেশ করে থাকে। 3 নম্বর তথ্যমূলক সাইন। তথ্যমূলক সাইন আমাদেরকে রাস্তায় চলাচলের জন্য নির্দেশনা সরবরাহ করে থাকে। এর ফলে রাস্তায় চলাচলের জন্য চালক, যাত্রী, পথচারী সকলের সুবিধা হয়। যেমন পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান, ফিলিং স্টেশন, হাসপাতাল, পাবলিক টয়লেট, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস, পথচারী পারাপার ইত্যাদি। আবার হাইওয়ে রোডে যে সম্পূরক প্লেটসমূহ থাকে সেগুলো তথ্যমূলক সাইনের মধ্যে পড়ে। যেমন বিভিন্ন বিভাগ ও জেলা হতে রাজধানী শহর ঢাকার দূরত্ব কতটুকু সেটার কিলোমিটারের তথ্য সরবরাহ করে থাকে। সেই সাথে যে সকল এলাকায় দুর্ঘটনার হার বেশি সে সকল এলাকায় দুর্ঘটনা প্রবণ এলাকায় সম্পূরক সাইনবোর্ড দিয়ে আগাম নির্দেশনা প্রদান করে থাকে। এছাড়াও মসজিদ, মন্দির, গির্জা, সেনানিবাস ইত্যাদি এলাকার প্রবেশমুখে তথ্যমূলক সাইন থাকে। এরপর দেখো, সুতরাং ট্রাফিক সাইনসমূহ রাস্তার পাশে বিভিন্ন প্রকার সম্পূরক প্লেটের মাধ্যমে এর নির্দেশ করে থাকে। চালক, যাত্রী, পথচারী আমরা সকলেই এই ট্রাফিকের সাইনসমূহ মেনে চললে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কিন্তু কমে যাবে। প্রশ্ন 3 রেখেছি আমরা একটা একক কাজ। অনুসন্ধান বলতে কী বোঝায়? কোনো কিছু খোঁজা অথবা কোনো প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকে বলে অনুসন্ধান। অনুসন্ধান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বিষয় বা সমস্যা বা ইস্যু সম্পর্কে অনুসন্ধিৎসু হয়ে ওই বিষয় সম্পর্কে ধারণা নির্মাণ বা গঠন করে বা ওই সমস্যার সমাধান খোঁজা। প্রতিটি মানুষের জন্য অনুসন্ধান করার দক্ষতা অর্জন করা আবশ্যক, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে অনুসন্ধানের দরকার হয়। অনুসন্ধান ভিত্তিক শিখন ও শিক্ষণে শিক্ষার্থীরা হাতে কলমে কাজে নিয়োজিত হয়। এ ধরনের কাজ উদ্দেশ্য ও শিক্ষক শিক্ষার্থীর ভূমিকার উপর ভিত্তি করে 3 ধরনের হয়ে থাকে। এগুলো হচ্ছে উদ্ঘাটন, শিক্ষক নির্দেশিত অনুসন্ধান এবং শিক্ষার্থী পরিকল্পিত অনুসন্ধান। তারপর 4 নম্বর প্রশ্নে আমরা আরেকটা একক কাজ রেখেছি। গবেষক কাকে বলে? দেখো, গবেষক যে কোনো ব্যক্তিকে গবেষক বলা যাবে না, এমনকি তিনি লেখক হলেও না, শিক্ষক হলেও না। কী কী গুণাগুণ থাকলে একজন ব্যক্তিকে গবেষক বলা যাবে তার কিছু নিম্নে বর্ণনা করা হলো। 1. একজন গবেষকের থাকতে হবে বিশেষজ্ঞ জ্ঞান, স্পেশালাইজড নলেজ, মূল সমস্যাগুলো শনাক্ত করার ধারণাগত বুদ্ধিবৃত্তিক দক্ষতা, পাশাপাশি থাকতে হবে সমালোচনামূলক ও বুদ্ধিবৃত্তিক সামর্থ্য এবং সেই সাথে থাকতে হবে নতুন চিত্তাকর্ষক অন্তর্দৃষ্টি তৈরি করার ক্ষমতা। 2. একজন গবেষকের থাকতে হবে উচ্চ মানসম্পন্ন পাণ্ডিত্যপূর্ণ লিখিত পত্র ও গবেষণাপত্র প্রকাশ করার একাডেমিক দক্ষতা। এই পত্রগুলোতে উপস্থাপিত বক্তব্যের সমর্থনে পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স ও আর্গুমেন্ট থাকতে হবে। 3. একজন গবেষকের থাকতে হবে কার্যকরীভাবে জ্ঞানের উৎস ব্যবহারের দক্ষতা। তিনি এটা করবেন তথ্য সংগ্রহ ও বিন্যস্ত করার উদ্দেশ্যে। তিনি এটা করবেন টেক্সট, ডাটা ও থিওরি বিশ্লেষণ করার উদ্দেশ্যে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার জন্য কিছু একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজের সমাধান। আজকে 3য় পর্বে আমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায় এবং 4র্থ অধ্যায় মিলিয়ে আলোচনা করেছি। আমরা হচ্ছে আরও 2-1টা পর্ব দেখব, সেখানে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে বাকি কাজগুলো নিয়ে আলোচনা করব। আর পরীক্ষা আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো ভিডিওগুলো ভালো করে দেখবে, আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে। তো শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।